যদি বলি এখন থেকে হাতের ইশারায় চলবে আপনার স্মার্টফোনটি, মানে আমার হাতে যে স্মার্টফোনটি ধরে আছে এই স্মার্টফোনটা চালানোর জন্য আপনাকে হাতে টাচ করতে হবে না, কিছুই করতে হবে না, যে কোনো জায়গায় রেখে হাতের ইশারায় দেখবেন এটা চলতে পারে। আবার এই ডিভাইসে একদম ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ রয়েছে। ডিসপ্লেটা জাস্ট একবার দেখুন, সুপার ন্যারো সিমেট্রিক্যাল বলতে পারেন, কার্ভ ডিসপ্লে। আবার প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যা এই মুহূর্তে অ্যান্ড্রয়েড বাজারে সবচাইতে শক্তিশালী প্রসেসর বলতে পারেন। ব্যাটারি রয়েছে 5500 mAh এর। এটাতে ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে, কিন্তু 50 ওয়াট প্লাস 100 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সেই দেওয়া আছে। কোন ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে কথা বলছি, এটাই তো প্রশ্ন। Realme GT5 Pro। Realme GT5 Pro স্পেশালিটি অনেক জায়গায় আছে, এটা আবার ভালো ভালো কিছু অফার করছে, বাট এটা মূলত ফ্ল্যাগশিপ কিলার বলতে পারেন, ফ্ল্যাগশিপ কিলার দামে এসছে আর কি। তো এই ডিভাইসটা যেমনটা আমরা দেখছি আর কি, ধরে না একটু বাল্কি লাগছে আর কি আমার কাছে, মানে একটু মোটা সোটা মনে হচ্ছে। হ্যাঁ, এটার থিকনেস ভালোই, 9.2 মিলিমিটার। তবে হাতে যখন নিবেন তখন গ্রিপটা বেশ ভালো পাওয়া যায়। রিয়েলমির রেগুলার যে ডিভাইসগুলো আমরা হাতে নিলে যেমন ফিল পাই না, তার থেকে বেশ সলিড টাইপের লাগছে এটা, কিন্তু একটু বেশি ভারী মনে হচ্ছে। এটার একটা থাকে হচ্ছে গ্লাস ব্যাগ আর একটা থাকে লেদার ব্যাগ। এটা ইকো লেদার ব্যাগ। এটার ওয়েট হচ্ছে গিয়ে 224 গ্রাম, যা মোটেই কিন্তু কম না, মোটামুটি ভালোই ভারী। আবার ওয়েট ব্যালেন্সটা একদম পারফেক্ট নেই, সামনের দিকটাতে ওয়েট একটু বেশি। দ্যাটস আপনি এক হাতে যখন ব্যবহার করবেন একটু বিরক্ত লাগবেই, মানে একটু অ্যানোয়িং একটা ফিল পাওয়া যায়। বডি ফ্রেমটাতে ওরা মেটাল দিছে, ভালো প্রিমিয়াম একটা ভাব আছে, বাট পোর্টস অ্যান্ড বাটনে কমতি আছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি নেই। এই ফোনটার যে থিকনেস 9.2 মিলিমিটার, যেটা অবশ্যই কম না, তাতে করে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক খুব সহজেই দেওয়া যায়, কিন্তু রিয়েলমি দেয় নাই। আরও একটা জায়গায় কমতি আছে, এটাতে IP64 এর রেটিং রয়েছে। তো আমার মনে হয় ফ্ল্যাগশিপ লেভেলে যখন খেলতে যাবেন তখন অবশ্যই এই সমস্ত জায়গায় গুরুত্ব দেওয়া উচিত। এই স্মার্টফোনটাতে মাস্ট IP68 এর রেটিং থাকা উচিত ছিল, যা আমি মিস করছি। আইআর ব্লাস্টার সেন্সর আছে, এটা কাজে লাগবে অনেকেরই, মানে রিমোটের কাজ করতে পারবেন এটা দিয়ে আর কি। তো যাই হোক, এটা ভালো যে রিয়েলমির রেগুলার ফোনগুলোর মতো ওরকম ফিল দিচ্ছে না, তার থেকে অবশ্যই একটা বেটার ফিল দিতে পারছে এই ডিভাইসটি। আর কালারের দিক থেকে অনেকটা, কালার না শুধু ডিজাইনের দিক থেকে অনেকটা মিল রাখে না। এই যে ভিভোর এক্স সিরিজের স্মার্টফোনের সাথে X100 Pro, তাদের সাথে কিন্তু অনেকটাই মিলে যায় দেখুন, প্রায় ওরকম। বাট যে বিষয়টা আপনার নজর কাটবেই তা হলো এর ডিসপ্লে সেকশন। আমরা যদি ভিভোর ডিসপ্লে দেখতে যাই, ভিভোর ডিসপ্লেটা দেখুন এটাও কার্ভ, বাট ভিভোর ডিসপ্লেটা আমরা দেখছি যে চিন বেজেল একটু মোটামোটা লাগবে এটার পাশে ধরতে গেলে, কিন্তু এইটা একদম সুপার ন্যারো, খুবই ন্যারো, ইভেন সিমেট্রিক্যাল। দ্যাটস ওয়াই এইটার ভিউটা আরো বেশি ভালো ছিল, আরো ইমার্সিভ একটা ভিউ দিতে পারে। বাই দ্য ওয়ে, এত কথা বলছে এই ফোন পাঠালো কে, সেটাই তো বললাম না। এই ডিভাইসটা আমাদেরকে দিয়েছিল কিন্তু লাইক টেলিকম। বসুন্ধরা সিটির লেভেল 5-এ তাদের শপ রয়েছে, যমুনা ফিউচার পার্কে তাদের শপ রয়েছে, ইভেন ডেসক্রিপশনেও তাদের সবকিছু মেনশন করা আছে। এই ডিভাইসের কারেন্ট প্রাইস এরকম ফ্ল্যাকচুয়েট করে, তো ডেসক্রিপশনে সবকিছু দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবং যারা কিনতে যাচ্ছেন অবশ্যই লাইক টেলিকমে যোগাযোগ করলে পেয়ে যাবেন। অলরাইট, ভেরি গুড। স্মার্টফোনটির ডিজাইন তো আমি বলেই ফেললাম। এবার যদি ফাইনালি ডিসপ্লেতে আমরা জাম্প করি, এখানে আমরা দেখতে পাই ডিসপ্লে সাইজটা হলো 6.78 ইঞ্চ, যা এলটিপিও অ্যামোলেড প্যানেল 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা, এবং 144 হার্টজ হাই রিফ্রেশ রেট দিতে পারে। আমরা চেক করে দেখছিলাম 144 হার্টজ পর্যন্ত এটা ঠিকঠাকভাবে পুশ করতে পারে। কোনো অ্যাপে 120 হার্টজ, কোনোটা একটু কম বেশি এরকম আর কি, বাট বেশ স্মুথ টাইপের একটা ডিসপ্লে। টাচ রেসপন্স ভালো ছিল এই ডিসপ্লের, বাট এটার কর্নার এরিয়াগুলো না একটু বেশি রাউন্ডেড লাগছে আর কি আমার কাছে, জিনিসটা একটু বেশি গোলগাল টাইপের লাগে আর কি। এর থেকে আরেকটু স্কোয়ার টাইপের হলে মনে হয় আরো বেশি সুন্দর লাগতো। HDR10+ এর সাপোর্ট থাকছে এই ডিসপ্লেতে, এবং ওরা ক্লেম করছে এটা 4500 নিটস ইনসেন ব্রাইটনেস দিতে পারে, HDR ব্রাইটনেস। বাট আমাদের টেস্টিং রেজাল্ট যেটা বলে, ম্যানুয়ালি এই ডিসপ্লেটা আপনাকে 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেবে, এবং যখন কিনা অটো ব্রাইটনেস অন করবেন ডিরেক্ট সানলাইটে, তখন এটা প্রায় 1700 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয় আর কি, যেটা অবশ্যই কম না। একদম ডিরেক্ট সানলাইটে দেখার উপযোগী, খুব ভালোভাবে এটা আপনি চালাতে পারবেন। সে আপনি এমনিতে কোনো কাজ বাজে চালান, হঠাৎ করে কল আসলো দেখবেন, অথবা আপনি ছবি তুলুন না কেন, ডিরেক্ট সানলাইটে এটা ঠিকঠাকভাবে ভিজিবল ছিল। এটা মূলত 1.5K রেজলিউশনের একটি প্যানেল, যার রেজলিউশন যদি আমরা বলতে যাই সেই ক্ষেত্রে 1264x780 পিক্সেলস, পিপিআই হলো গিয়ে 450। এই ডিসপ্লেটা প্রথমত যে বিষয়টা ভালো লাগবে সত্যি কথা বলতে গেলে, যে এটা দেখে একটা ইমার্সিভ ভিউ দিচ্ছে, এই কারণে ভালো লাগবে। দেন এটা টাচ রেসপন্স ভালো, হাই রিফ্রেশের ডিসপ্লে, এবং এর শার্পনেস বেশ ভালো আছে, যেহেতু এখানে হাই রেজলিউশনও রয়েছে, আর ব্রাইটনেসও বেশ ভালো। প্রোটেকশনের ব্যাপারে তেমন কোনো তথ্য আমি পাইনি কোথাও, তো আমি জানি না এতে কিছু আছে কিনা। আপনারা অবশ্যই কোনো একটা গ্লাস হোক বা পলি অ্যাটলিস্ট ব্যবহার করা ট্রাই করবেন। এই স্মার্টফোনের কারেন্ট যে প্রাইস 70K এর মতো, 12GB ভ্যারিয়েন্ট, তো সেই জায়গায় ডিসপ্লে নিয়ে আসলে কমপ্লিট করার মতো তেমন কিছু আমি পাইনি। ডিসপ্লেটা ভালো লাগবে আশা করছি। শুরুতে কি বলছিলাম, এই ডিভাইসটা হাত দিয়ে না টাচ করেও চালানো যায়। মূলত এতে এয়ার জেস্টার ব্যবহার হয়েছে, এবং আসলে সেটা কাজের এবং সেটা কাজ করে। যেমন ধরুন, আপনি চাইলে এক আঙ্গুল ব্যবহার করে আপনি মাউস পয়েন্টারের মতো ঘোরাতে পারবেন, এবং আপনি যে কোনো কিছু চালনা করতে পারবেন। লাইক আপনি রান্না করছেন, ওই টাইমে যদি আপনার মনে হয় যে এটা ফোনটা চালাতে হবে, কিন্তু আপনি ফোনটা টাচ করতে পারছেন না, তখন কিন্তু আপনি দূর থেকে চাইলে এটাকে কন্ট্রোল নিতে পারছেন। এরকম বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় আছে যেগুলো হয়তো অনেকেরই কাজে লাগতে পারে আর কি। দেন আমরা যদি যাই এর পারফরমেন্স সেকশনে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে। আমি শুরুতেই বলছিলাম স্মার্টফোনটি পাওয়া যায় মোটামুটি 12 এবং 16GB র্যাম ভ্যারিয়েন্টে। এর পাশাপাশি
পাশাপাশি স্টোরেজ রয়েছে 256, 512 এবং 1 TB। ভালো বিষয় হচ্ছে এর যে ইউএসবি টাইপ সি পোর্ট এটা কিন্তু ইউএসবি 3.1 এর, আর এর স্টোরেজ টাইপ হলো ইউএফএস 4.0, LPDDR5 RAM রয়েছে এখানে। রান করছে Realme UI 5.0 বেসড অন Android 14 এ। তো এই ডিভাইসটা আমাদের হাতে ডিভাইসটা মূলত চাইনিজ ভ্যারিয়েন্টের, যে কারণে আমরা বেশ কিছু চাইনিজ ব্লোটার পেয়েছি, অনেক চাইনিজ অ্যাপ রয়েছে, বিভিন্ন জায়গায় চাইনিজ লেখাটাও পেয়েছি, বাট এটা একদমই ব্যবহারের উপযোগী এবং আমাদের এখানে ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি। অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকি তার সবকিছু এখানে কিন্তু একদম ঠিকঠাকভাবেই ব্যবহার করা যাচ্ছে, ওগুলো নিয়ে সমস্যা নেই। ইউআই কোনো ধরনের ল্যাগ স্ট্যাটারের দেখা আমরা পাইনি, একদম স্মুথ একটা রেজাল্ট দিয়েছে মোটামুটি সব কাজগুলোর ক্ষেত্রেই, সেটা আপনি একটু ভারী অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলেও বা লাইটার অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে গেলেও। আবার র্যাম ম্যানেজমেন্টও ভালো ছিল কিন্তু এই ডিভাইসের। অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আমরা ব্যবহার করতে পারছিলাম আমাদের এই 12 GB র্যাম ভ্যারিয়েন্টের স্মার্টফোনটিতে, এবং এই ডিভাইসটা গরম হলেও খুব দ্রুতই ঠান্ডা করে ফেলছিল। রিয়েলমি ক্লেম করছে এখানে ওরা লার্জ ভেপর চেম্বার ব্যবহার করছে, দ্যাটস ওয়াই স্মার্টফোনটি গরম হয়ে গেলেও বা প্রসেসর গরম হয়ে গেলেও খুব দ্রুতই সেটা ছড়িয়ে পড়ে এবং দ্রুতই ঠান্ডা করে ফেলে, দ্যাটস ওয়াই স্ট্যাবল একটা পারফরমেন্স ধরে রাখে। তো রেগুলার ব্যবহারে আসলে আমরা কোনো ধরনের স্ট্যাবিলিটি জনিত প্রবলেম ফেস করিনি বা পারফরমেন্সে কমতি মনে হয়নি, একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সই দেখছি। ইভেন আমরা বেশ কিছু ডিভাইসে কিন্তু Qualcomm Snapdragon 8 Gen 3 অলরেডি ব্যবহার করেছি, তো সেগুলোর মতোই সিমিলার টাইপের পারফরমেন্স দিয়েছে, বরং ওই ডিভাইসগুলোর তুলনায় এটা একটু কম গরম হচ্ছিল। মানে অন্য সব ডিভাইস গরম ছিল এমন না, বাট কয়েকটা ডিভাইস আমরা পেয়েছিলাম যেগুলো আরেকটু বেশি গরম হয়, সে তুলনায় এটা একটু কম গরম হয়েছে। গেমিং এর প্রসঙ্গে বলতে গেলে আমরা জেনশন ইম্প্যাক্ট ট্রাই করছিলাম, যা একদম ম্যাক্স সেটিংসে দেখছিলাম স্টেবল পারফরমেন্স দিতে পারে, 59 FPS এর আশেপাশে ঘোরাফেরা করছিল, একটু এদিক সেদিক করে মাঝে মধ্যে, বাট লং রানে গিয়েও ডিভাইসটা খুব বেশি হিট জেনারেট করেনি। 45 ডিগ্রি পর্যন্ত আমরা দেখছিলাম 30 মিনিটস গেম প্লের ক্ষেত্রে। আবার পাবজির ক্ষেত্রেও সিমিলার রেজাল্ট ছিল, ম্যাক্স সেটিংসে আমরা দেখছিলাম এটা স্টেবল পারফরমেন্সই ধরে রাখতে পারছে। ইভেন খুব বেশি গরমও হচ্ছিল না, কিন্তু গরম হয় হাতেও ফিল পাবেন, বাট পারফরমেন্স একদম ড্রপ করে দেয়, এই ধরনের প্রবলেম ফেস করিনি। সুতরাং বলা যায় গেমিং এর ক্ষেত্রে এই স্মার্টফোনটা একটা ভালো রেজাল্ট দিবে এবং আশানুরূপ রেজাল্ট আপনাকে দিতে পারবে। যতটুকু আমরা ফ্রেম রেট ওঠানামা করতে দেখছিলাম, এটা আমার মনে হয় সময়ের সাথে আরো বেশি স্টেবল হয়ে যাবে, তখন এটার থেকে আরো বেস্ট বা বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। শুরুতেই আমি যেমনটা বলছিলাম, এবার একদম ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সর আমরা বা সেটআপ আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন মেইন সেন্সরটা হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের সনির লেটেস্ট সেন্সর মূলত এখানে ব্যবহার হয়েছে, LYT808 সেন্সরটা রয়েছে এখানে, যেখানে ওয়াইএস থাকছে। পরবর্তী শুটার হলো 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স, যা 2.7x অপটিক্যাল জুম দিতে পারে। আর পরবর্তী শুটার হলো 8 মেগাপিক্সেল, যা আলট্রা ওয়াইডে ছবি নেবে। এটা মূলত 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি নেয়। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। যদিও এর ক্যামেরা সেটআপের দিকে তাকালে না মনে হয় এখানে 4টি সেন্সর আছে, বাট একটা এমনিতেই আর কি ওরা একটা ডিজাইন করে রাখছে, ওটাতে কোনো সেন্সর নেই। এনিওয়ে, এর যে মেইন শুটার ডেলাইট কন্ডিশনে কিন্তু দেখা যায় ভালো শার্পনেস, ইভেন ডিটেল ধরে রাখতে পারে, আবার ডাইনামিক রেঞ্জও কিন্তু অন পয়েন্টেই আছে। তবে কালার নিয়ে বলতে গেলে রিয়েলমির টোন আমরা এখানেও দেখছি, যেটা আমরা রিয়েলমির একটু কম বাজেটের ফোনেও দেখি, মোটামুটি দামি ফোনেও দেখি, একটু স্যাচুরেটেড টাইপের লাগছিল ম্যাক্সিমাম ছবি। হাইলাইট ব্যালেন্স ভালো ছিল, তবে কিছু কিছু ছবির ক্ষেত্রে আমরা ওয়ার্ম একটা টোন লক্ষ্য করছিলাম, যে বিষয়টা অনেকের চোখে আবার ভালোও লাগতে পারে। টু বি অনেস্ট, যদি এই স্মার্টফোনটাকে আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করি ভিভো X100 এর সাথেই, X100 এর ছবি আরেকটু বেটার মনে হয়েছে আমার কাছে। মানে এইটা ভালো সেন্সর দিয়েছে, এটা ট্রু, ওরা ভালো ট্রাই করছে, তারপরেও ভিভো X100 এর ছবি আরেকটু এগিয়ে থাকবে, সেখানে আপনি ডিটেলের পরিমাণ কিছুটা বেশি দেখবেন, ডাইনামিক রেঞ্জ আরেকটু বেটার আপনার কাছে মনে হবে, ওভারঅল কালার সাইন্স আপনার সবকিছু মিলে ভিভোটার ছবি আপনি দেখবেন যে কিছুটা এগিয়ে থাকছে, ইভেন লো লাইটের দিকে গেলেও। এটাও লো লাইটে বেশ ভালো পারফর্ম করার ট্রাই করছে, ইভেন আপনি যখন নাইট মোড অন করবেন তখন দেখবেন যে শার্পনেস ডিটেল ভালোই দেওয়া ট্রাই করে। নাইট মোডে রিয়েলমির ছবিগুলো একটু কন্ট্রাস্টি হয়, কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগে, পাশাপাশি ইউজেবল ছবি আপনি পেয়ে যাবেন। এটার ম্যাক্রো ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে, বেশ ডিটেলে ছবি দিতে পারে এবং আশা করছি অনেকের কাছে ভালো লাগবে। অনেক হেভি লাইট না পেলেও ম্যাক্রোতে ভালো রেজাল্ট দিচ্ছিল। দেন আলট্রাওয়াইড শুটার ভালো রেজাল্ট করছিল, বিশেষ করে কালারের দিক থেকে মেইন শুটার এবং আলট্রাওয়াইডের কালার প্রায় সিমিলার, ওইটা ডাইনামিক রেঞ্জে কিছুটা পিছিয়ে থাকবে এবং একটু কন্ট্রাস্টি লাগতে পারে আর কি। প্লাস শ্যাডোতে ডিটেল আমরা একটু কম দেখছি। লো লাইটে আলট্রাওয়াইড শুটার মেইন ক্যামেরার মতো অতটা ভালো রেজাল্ট দিতে পারেনি। পরবর্তী শুটার পেরিস্কোপ জুম লেন্স, এই জিনিসটা কাজে লাগবে এবং এটার থেকে ইউজেবল ছবি পাওয়া যাচ্ছে 10x পর্যন্ত। 10x এর নিচের ছবিগুলো বেশ ভালোই শার্পনেস ডিটেল দেয়, 10x এর উপরে গেলে ওই ছবি খুব একটা কাজের কিছু হবে না, জাস্ট আপনি কোনো ডকুমেন্টস রাখার কাজে হয়তো ব্যবহার করতে পারবেন, বাট এমনিতে ব্যবহারের উপযোগী ছবি পাওয়া যায় না তখন। কিন্তু 10x এর মধ্যে ছবিগুলো কাজের ছিল। কালার টোনটা একটু পরিবর্তন লক্ষ্য করা যায় মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে। মেইন ক্যামেরা যেমনটা বলছিলাম রিয়েলমির টোন দেখা যায়, বাট এটা মোর ন্যাচারাল মনে হয়েছে। প্রপার লাইটিং কন্ডিশনে এর ছবি ভালো ছিল, তবে এটা বিশেষ করে কাজে লাগবে আপনি যখন কিনা পোর্ট্রেট মোডে যাবেন। পোর্ট্রেট মোডে দেখছেন আপনি জুম করে ওই যে পেরিস্কোপ জুম লেন্স ব্যবহার করে সেটা দিয়ে ছবি নিতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আর্টিফিশিয়াল লাগে নাই, যেটা অনেকটাই ন্যাচারাল ছিল। এবং মেইন সাবজেক্টের কালার টোনে আমরা একটু পরিবর্তন দেখলেও শার্পনেস ডিটেলটা কিন্তু আবার ভালোই দেখছি। ইভেন এজ ডিটেকশনও ভালো ছিল এই স্মার্টফোনের। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের, এটাতে একদম রিয়েলমির টোনটা আমরা খুব ভালো করে দেখছি, একটু ওয়ার্ম টোনের দিকে নেয়, স্কিন টোনটা একটু ওয়ার্ম করে দেয়, সুন্দর লাগে দেখতে এটা ঠিকই। আউটডোরে গিয়ে ছবি তুললে শার্পনেস ডিটেল ভালো পাওয়া যায়, ইনডোরে বা লো লাইট কন্ডিশনে একটু সফট করে, আবার ব্যাকগ্রাউন্ডে আলো টালো চলে আসলে সেটাও মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করার ট্রাই করে, মানে এটার ডাইনামিক রেঞ্জটাও মোটামুটি ভালো আছে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা পোর্ট্রেট মোড ব্যবহার করা যাবে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগে নাই, বাট আলোতে থাকলেও একটু হালকা সফট করে দেয় এবং কালার টোনও একটু শিফট করতে দেখা যায়।
ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS, অ্যাটলিস্ট 4K রেকর্ড করার সুবিধা দিয়েছে আর কি ওরা, ভালো বিষয়। বাট মোটামুটি ভিডিও কোয়ালিটি ফ্রন্ট ফেসিং ক্যামেরার একদম টপ নচ লেভেলের ছিল না, বাট কাজে লাগার উপযোগী আর কি। আর রিয়ারের মেইন শুটারে আপনি রেকর্ড করতে পারবেন 8K 24 FPS, স্টেবিলিটি এখানে মোটামুটি কাজ করে এবং ভিডিওতে শার্পনেস ডিটেল ওকে লেভেলের আমরা পাচ্ছি। বাট 4K 60 FPS টা আরও বেশি স্মুথ মনে হয় এবং ওইটাই হয়তো ম্যাক্সিমাম মানুষের বেশি কাজে লাগবে আর কি। প্লাস ওইটার স্টেবিলিটিও ভালো ছিল, পাশাপাশি ওইটার কালার টোনটাতে আমরা একটু ন্যাচারাল দেখছি না, একটু কালার বুস্টেড দেয় এবং একটু কন্ট্রাস্টই লাগছে আর কি। তো আমার মনে হয় রিয়েলমি এখানে ভালো সেন্সর ব্যবহার করছে, ভালো সেট আপ দিয়েছে ক্যামেরায়, বাট আরেকটু অপটিমাইজেশনের সুযোগ আছে, সেক্ষেত্রে এর থেকে আরও বেটার আউটপুট বের করা সম্ভব। স্মার্টফোনটিতে ব্যাটারি রয়েছে 5400 mAh এবং বক্স আপনি পেয়ে যাবেন 100 ওয়াটের চার্জার। 0 to 100% চার্জ করতে সময় লেগেছে আমাদের 29 মিনিটের মতো। চার্জিং টাইমে হালকা পাতলা ওয়ার্ম হয় এবং ব্যাটারি ব্যাকআপ ভালো পেয়েছি। এই ডিভাইস আপনি 144 হার্স অন রেখেও একদিন খুব সহজে ব্যবহার করতে পারবেন। 6.5 ঘন্টা প্লাস আমরা এর থেকে এসওটি পেয়েছি। এটাতে স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি ভালো, লাউডনেস ভালো, ফুল ভলিউমে ডিস্টরশন দেয়নি, তবে তুলনামূলকভাবে এইটার লাউডনেস একটু বেশি আছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর কি, এটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট। রিয়েলমি GT5 Proর বেশ কিছু জায়গায় একদম আমরা ফ্ল্যাগশিপ লেভেলের জিনিসপত্র দেখছি, আবার কিছু কিছু জায়গায় কমতিও অবশ্যই আছে। আমার কাছে একটা জিনিস ভালো লাগে না, রিয়েলমির এই যে ব্র্যান্ডিংটা ক্যামেরা বরাবর এইখানে লিখছে, জিনিসটা আমার কাছে একটু মনে হয় যে রিপ্লেসমেন্টটা ঠিক নেই আর কি। হয় মাঝামাঝি নিচে বা এইখানে একটু লম্বা করে দিতে পারতো, সেই ক্ষেত্রে এটা মনে হয় আরো বেশি সুন্দর লাগতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। আর এর বাইরে দেখছি ডিসপ্লেটা বেশ সুন্দর, ডিসপ্লেটা ভালো লাগবে, পারফরমেন্স সেকশনটাও ঠিকঠাক আছে। ক্যামেরাতে আমরা ভালো সেটআপ দেখছি, কিন্তু এটার থেকে আরো বেটার আউটপুট বের করা সম্ভব বলে আমি আশা করছি। বাট এইটা এখন যে প্রাইসে আছে সেই জায়গা থেকে আমি বলবো যে এরকম প্রাইস পয়েন্টে আরো বেশ কিছু ডিভাইস পাওয়া যায় অলরেডি মার্কেটে, যেমন K সিরিজের K70 Pro পাওয়া যায় সেম প্রসেসর দিয়ে, আরো বেশ কিছু ডিভাইস চলে আসতে যাচ্ছে। তো রিয়েলমি এই জায়গায় টিকে থাকতে হলে আরেকটু কম প্রাইসে যদি বাংলাদেশে পাওয়া যায় আর কি, তখন কিন্তু এই ডিলটাই সবাই চয়েস করবে। K70তে আমরা সেম প্রসেসর পেলেও আমাদের মনে হয়েছিল যে ওইটা একদম তার প্রপার পারফরমেন্সটা দেখাতে পারছে না, বাট রিয়েলমির ক্ষেত্রে মনে হয়েছে এটা তার প্রপার পারফরমেন্স ডেলিভার করার ট্রাই করছে। যাই হোক, প্রাইস আর একটু কমলে অবশ্যই এটা একটা ভালো ডিল হতে পারবে আশা করছি। যারা 70K এর আশেপাশে স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন, অলরেডি বেশ কিছু ডিভাইস চলে এসেছে এই প্রসেসর যুক্ত। তো এগুলোর মধ্যে থেকে দেখে, আমাদের প্রত্যেকটা রিভিউ দেখে দেন আপনি আপনার ডিসিশন নেবেন কোনটা আপনার সাথে আরো বেটার হয়ে যাচ্ছে, তারপরে আপনি কিনবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।